হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো খবর হয়তো অনেকেই জানেন, পর্তুগালের সরকারের পতন। তো সম্ভবত আবার নির্বাচন হবে মে মাসে। তো পরপর ৩ বছর ৩ টা নির্বাচন, এমন একটা অবস্থা। তো সরকারের পতন হয়েই যাচ্ছে। এটা এখন ক্রাইসিস মোমেন্ট। একাধারে ইকোনমির জন্য, তারপরে আপনার বিভিন্ন ধরনের ডিসিশনের জন্য, এমনি সবকিছুর মধ্যে ব্যাকলগ। তারপরে যদি সরকারের এত পরিবর্তন হয় যেকোনো একটা দেশের জন্য, এটা আসলে খুবই সুখকর না। এটা আসলে বিভিন্ন কারণে সরকারের পতন হয়। এই দেশে দেখা গেছে যে আপনার কিছুটা করাপশন রিলেটেড অভিযোগ থাকে। এইগুলা নিয়ে পার্লামেন্ট অনাস্থা প্রস্তাব, এর বিরুদ্ধে বিপক্ষ দল, তারপরে সরকারি দল, এই নিয়ে আপনার মনে করেন যে শেষ পর্যায়ে পার্লামেন্ট ভেঙে দিয়ে এখন প্রেসিডেন্ট এর হাতে ক্ষমতা। প্রেসিডেন্ট সম্ভবত মে মাসে আবার নির্বাচন দিবে। তো আল্টিমেটলি ভালো খারাপ এটা আসলে কি হইছে, এটা আসলে বোঝা যাবে পরবর্তীতে। নির্বাচন হইলে বোঝা যাবে কে আসে। তো নরমালি এখনকার যে সরকার ছিল, সে কিছুটা আপনার আ মানে সোশ্যালিস্ট এতদিন ছিল এর আগে। সোশ্যালিস্টটা কিছুটা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি। তো তারপরে আসছিল আপনার এরা পুরাপুরি কট্টরপন্থীও না, আবার পুরোপুরি সোশ্যালিস্টও না। তো মধ্যপন্থী। তো ইউরোপের সব দেশেই আসলে কট্টরপন্থী বা এই মধ্যপন্থীদের উত্থাপন শুরু হয়েছে। এটা আসলে আস্তে আস্তে প্রকট আকার ধারণ করতেছে। আগে অনেক দেশেই সোশ্যালিস্ট ইয়েরা ছিল, রাজনৈতিক মতানৈক্যের লোকরা ছিল। এখন আস্তে আস্তে কিছুটা হচ্ছে আপনার মধ্যপন্থী এবং কট্টরপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠতেছে। বিভিন্ন দেশে কট্টরপন্থী ক্ষমতায় আসছে। তো এইখানেও যে কট্টরপন্থী আছে, তারাও আসলে মোটামুটি ওই পাওয়ারফুল বলা চলে না। আসলে ওই যে বার্কিং ডগ সেলডম বাইট, মানে তারা ঘেউ বেশি করে। বাট আল্টিমেটলি জিতার সম্ভাবনা খুবই কম। তো এখন মে মাসে যদি নির্বাচন দেয়, তাহলে বোঝা যাবে আসলে কি কন্ডিশন হয়। আর সোশ্যালিস্ট পার্টি আগের থেকে অনেক সাপোর্ট পেয়ে আসতো। এই পর্তুগাল এমনিও কিছুটা ব্যাকলিটেড কান্ট্রি। সো এইসব দেশে দেখা গেছে যে সোশ্যালিস্ট পার্টিটা থাকলে অনেকেরই সুবিধা হয়। আর করাপশন সব দেশেই আছে। বাংলাদেশেও যেরকম আছে এইসব দেশেও আছে। মাত্রা একেক দেশে একেক রকম। তো যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মের আসলে ব্যাকলগটা আরো বেড়ে যাবে। কারণ আপনার যখন একটা গভর্নমেন্টের কোনো অ্যাক্সেস না থাকে, ডিসিশন মেকিং এর জায়গা না থাকে, তখন যেটা হয় যে আপনার জবাবদিহিতার জায়গাটা থাকে না আরকি। সো এই কারণে দেখা গেছে যে সরকারি কাজকর্ম, যারা অটো রিনিউ বা পাসপোর্টের জন্য এপ্লাই করছেন বা এই রেসিডেন্সি কার্ডের জন্য ওয়েট করতেছেন, ক্ষেত্র বিশেষে যেটা প্রসেসে আছে সেটা প্রসেসে থাকবে। ক্ষেত্র বিশেষে এগুলো একটু লেন্দি হয়ে যায়। কারণ কখন কারো জবাবদিহিতা থাকে না। তো অলরেডি শুরু হয়ে গেছে। উদাহরণস্বরূপ আমি নিজেই আজকে পাইছি। আমি নিজে সিকিউরেন্স ও সোশ্যাল অফিসে গেছিলাম। ওইখানে মোটামুটি ভালোই লাইন। তো টোকেন নিয়ে দাঁড়াইলাম, কিন্তু ভিতরে খুব বেশি লোক-টোক নাই। তো আমার আগে যে টোকেন নিছে সে নাই। ওই টোকেনের দেখা গেছে যে ডেস্ক, ওই ডেস্কে ওই মহিলা একটু পর ওই টোকেনটাকেই আবার নক দিতেছে। নাই কেউ। তারপরেও সে দেখা গেছে যে এমনি বইসা রইছে। সে এদিকে তাকায়, ওইদিকে তাকায়, তার ডিসপ্লেতে কি জানি করে, একটু চেয়ার-টেয়ার ঘুরায়, রিভলভিং করে টরে। মনে করেন যে কিছুক্ষণ সময় নষ্ট করলো আরকি। সে যে নেক্সটটা দিবে, এরপরে যে মানুষ আছে, মানে আমি নেক্সটে ছিলাম, আরো আছে। তো সে ওইখানে তার ভ্রুক্ষেপণ নাই। মানে সে একটু ইচ্ছামতো সে একটু রিল্যাক্স করতেছে। যেহেতু ওইটাকে ওই টোকেনটাকে তার সার্ভ করার কথা, সে নাই। সো সে আরকি এটারে আরকি কি বলে? সুযোগ নিতেছে আরকি, একটু রেস্ট-টেস্ট নিয়ে। এই আরকি হালকা পাতলা আ কাজ আরকি। কাজ চাইলে কিন্তু দ্রুত করতে পারে। এরপরে যেহেতু সে নাই, অনেকবার কল করছে, সেহেতু নেক্সট, তারপরে নেক্সট দিবে। এটা আসলে ওই যে বললাম যে আসলে এই শুরু হয়ে গেছে সবখানে লাড়াচাড়া। তো এই হলো অবস্থা। তো এখন ইমিগ্রেশনের জন্য কোনো কিছু হবে কিনা বা সুযোগ সুবিধা হবে কিনা, এটা আসলে বলা মুশকিল। কারণ নতুন সরকার আসলে নতুন কি ডিসিশন নিবে তার উপর। কিন্তু মাঝখানে সব যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম কিছুটা স্লো থাকবে, তো আল্টিমেটলি দেখা গেছে যে এমনিই অনেক ফাইল ব্যাকলগ হয়ে রইছে। আরো হয়তো ব্যাকলগ হবে।
এবং এইটা আসলে বলা যায় না আগে থেকে ইমিগ্রেন্টদের জন্য ফ্রেন্ডলি হবে কি হবে না। কারণ প্রত্যেকটা সরকারের যে কাজ এটা আসলে আপনার চাইলেই সবকিছু চেঞ্জ করে ফেলানো যায় না। এটা একটা প্রসেস। এই প্রসেস অনুযায়ী যাবে। যাওয়ার পর আস্তে, আস্তে কেউ যদি মনে করে কোনো কিছু চেঞ্জ করবে, সেগুলো আসলে আ চেঞ্জ করার জন্য ওই পার্লামেন্টে পারমিশন নিতে হয়। এটাও একটা লেন্দি প্রসেস। তো ততদিনে পুরান যে নিয়ম-কানুন আছে এগুলো মোটামুটি চলতে থাকবে। আর পর্তুগালে এর আগেও শুনছি যে ডিটেনশন সেন্টার খোলার কথাবার্তা চলতেছে। এটা তারা করবে। আমি জানি না আরকি কি কি কারণে তারা এটা করতে চায়। তো ইলিগাল ইমিগ্রেন্ট দের নাকি ইয়েতে ঢুকাবে, ডিটেনশন সেন্টারে ঢুকাবে। আর আসলে এই টাকা যে ইনভেস্ট করে কি করবে আমি জানি না। কারণ পর্তুগালে আসলে কি এত পরিমাণ ইলিগাল লোকজন থাকে কিনা তা জানি না। কারণ লিগাল লোকরা এই দেশে থাকতে চায় না কাগজপত্র হওয়ার পর। এদেশের ইনকাম, টাকা-পয়সা খুব বেশি মানে ভালো না। থা থাইকা অনেকেই মানে থাইকাও নাই আরকি এই অবস্থা আরকি। অনেকের কার্ড আছে কিন্তু অন্য দেশে যে কাজ-টাজ করে। সো ইকোনমিক ক্রাইসিস এর মধ্যে যদি পড়ে তাহলে তো আরো খারাপ অবস্থা হবে। এত কম সেলারিতে কেউনি পর্তুগিজ যারা তারা নিজেরাই থাকতে চায় না। তো অন্য মানুষের দোষ দিয়ে আর লাভ কি? তো যাদের কাগজপত্র নাই বা সবকিছু ছাড়া তারা আসলে ইলিগালি এদেশে থাকবে কিনা এটাও একটা কথা। তো তাদের জন্য জানি না এত বড় ডিটেনশন সেন্টার বানায় কি করবে? তো যাই হোক এটা সরকারের আ পর্যায়ে ডিসিশন। হয়তো একাধিক বানাবে। তো তারা করুক। আর আশা করি কাগজ ছাড়া লোকজন খুঁজেও পাবে না। অদূর ভবিষ্যতে এটা হয়তো খালিই থাকবে। তো এই হচ্ছে অবস্থা। আর আশার বাণী বলতে আশার বাণী এরকম নাই। যেহেতু ডোনাল্ড ট্রাম্প পাগলায় খেপে গেছে। বিভিন্ন জায়গায় ট্যারিফ-ট্যারিফ বসাইতেছে। সবকিছুর দাম-টাম মোটামুটি বাড়তেছে। তো ইউরোপের ভিসা বা ট্রাভেল সংক্রান্ত যেকোনো ব্যাপারে হয়তো মানে কঠিনই হবে। সোজা হওয়ার সম্ভাবনা কম। কারণ এগুলা আসলে ইমিগ্রেশন সহজে সোজা হয় না। দিন যায় এগুলা আসলে কঠিন হয়। আর যারা এপ্লাই করতে চান বা করে চলে আসছেন অলরেডি বিভিন্ন ক্যাটেগরিতে, তারা চেষ্টা করবেন লিগ্যাল ওয়েতে যেভাবে হোক থাকার। ইলিগাল হয়ে যায়েন না। ইলিগাল হয়ে গেলে এটাকে আবার লিগ্যালাইজ এ মানে রাস্তায় ওঠানো ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই কারণে সবাই চেষ্টা করবেন যে সবকিছু লিগ্যাল ওয়েতে আপনার ডকুমেন্টেশন ঠিক রেখে তারপরে চলতে যে দেশেই থাকেন না কেন। তো এইগুলা খেয়াল রাখবেন। আর পর্তুগালের অনেকেই ইন্টারেস্ট। আমি জানি না কেন পর্তুগালেই যে আসতে হবে তা আসলে আপনার কোনো মানে নেই। কারণ পর্তুগালে সবাই বলে যে ৫ বছরে পাসপোর্ট পাওয়া যায়। আসলে জিনিসটা ঐরকম না। আপনি যেদিন এইখানে অ্যাপ্লিকেশন করবেন মানে সেফএনটি বা I-90 যেটাকে বলে ওইখান থেকে ধরে ওইটা। ওইখান থেকে আপনি ৫ বছর থাকলে এলিজিবল হবেন। কিন্তু ওভারঅল প্রসেসটা কিন্তু লেনদি। মানে আপনি যখন ৫ বছর হওয়ার পর আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, এটা যখন এনালাইসিস হয়ে আপনার ডিসিশন আসতে অনেক সময় ২ বছর ২.৫ বছরও লেগে যায়। তো আল্টিমেটলি কিন্তু আপনার আ ৭ বছর অন এন এভারেজ আসলে লাগেই পাসপোর্টের জন্য। অন এন এভারেজ আপনি কপাল ভালো থাকলে আরো শর্ট টাইমেও পেতে পারেন। অনেকে ১.৫ বছরেও পায়, আরো কম সময়েও পায়। এটা আসলে ডিপেন্ড করে। তো অন্যান্য দেশের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে ১০ বছরও লাগে কোনো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে ক্যাটেগরি ওয়াইজ মোটামুটি ৭-৮ বছরেও পাওয়া যায়। এটা আসলে ডিপেন্ড করে। আর ইনকাম অন্য দেশে দেখা গেছে যে পর্তুগালের থেকে ভালো। তো আল্টিমেটলি আপনারা যারা ভালো অবস্থানে আছেন ইউরোপের অন্য দেশে অনেকদিন হয়ে গেছে। তো উম চেষ্টা করবেন ওইখানেই থাকার, বেশি মুভ এদিক সেদিক না করাই ভালো। কারণ সময়ও নষ্ট, আপনার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এইটাই। আর অনেকেরই আমার সম্বন্ধে কিছু কমপ্লেইন-টমপ্লেইন আছে যে অনেক ইনফরমেশন জানতে চান। আমি আসলে সব ইনফরমেশন যদি না জানি, আসলে আমার পক্ষে পৃথিবীর সব ইনফরমেশন জানা আসলে সম্ভব না। তো আমি যেগুলা জানি না, সেগুলা আসলে আমি বলতে পারি না। সো আমি এটা স্বীকার করি। এখন এটা আসলে আমি যদি আপনাদের ওই জিনিসগুলা জানতে পারি কোনো মাধ্যমে, তাহলে আমি হয়তো আপনাদের ইনফরমেশন গুলা দিব। আর যদি আমি না জানি সে তো আসলে আমি তো ইনস্ট্যান্ট দিতে পারছি না। ইভেন আপনারাও যদি কারো মাধ্যমে জানেন কোনো ইনফরমেশন এগুলা আসলে শেয়ার করবেন বা আপনারা বলবেন যে, "ভাই আপনার এই কোয়েশ্চেনটা করছিলাম, আমি খবর পেয়ে গেছি। এটা এভাবে হয় বা এটা এভাবে হইছে।" তো এটা অন্য কেউ দেখলে তারও হয়তো উপকার হবে এবং আমি দরকার হইলে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব। হ্যাঁ, এটা এভাবে মানে হয় বা হইছে। তো এরকম অনেকেই অনেক কোয়েশ্চেন করেন বিশেষ করে ভিসা সংক্রান্ত।
তো ভিসা সংক্রান্ত আসলে ভিসা অফিসারের উপর ডিপেন্ড করে অনেক কিছুই। এইটা আসলে মানে আমার পক্ষে না, এটা কারো পক্ষেই বলা সম্ভব না। এটা দেখা গেছে তাদের যে চেকলিস্ট আছে, চেকলিস্টের বাইরেও তাদের নিজস্ব মতামত দেওয়ার মতো তাদের আ কি বলে ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটি থাকে। তারা অনেক সময় এসব ডিসিশন তাদের ইচ্ছামত দিয়ে থাকে অনেক সময়। যেটা সবসময় আপনার 100 এ 100% লজিক এর মধ্যে যে পড়বে তা না। তো এটা আসলে সবার পক্ষে সবসময় জানা সম্ভব না। কি কারণে, কি জন্য দিল, কেন হইল না বা কেন হইল? সো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন বা বুঝতে পারবেন। তো আসলে আমি ওই যে যেটা বললাম যে সবকিছু আমার পক্ষে জানা বা বলা সম্ভব না। সো আমি স্বীকার করি এটা আমার ইনফরমেশন এ কিছু ক্ষেত্রে দুর্বলতা থাকতেই পারে। এটা সবার ক্ষেত্রেই আছে। সবাই সবকিছু জানবে না, এটাই স্বাভাবিক। বাট আমি যদি ওই ইনফরমেশন আপনি যে কোয়েশ্চেন গুলো করছেন বা আপনারা যারা করেন আমার মোটামুটি আ মাথায় থাকে আমি যেগুলা না জানি। তো আমি চেষ্টা করি ওইগুলা জানার। যদি আমি জানতে পারি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সবসময় 100% সোর্স থেকে ইনফরমেশন পাওয়া সঠিকভাবে এটা সম্ভব হয় না অনেক সময়। তো দেখা গেছে যে ক্ষেত্র বিশেষে হয়তো আমি তখন বইলা দেই যে, "হ্যাঁ, আমি অমুক জনের কাছ থেকে শুনছি বা আমি অমুকখানে জানছি জিনিসগুলা" এরকম। তো এই আরকি। সো কেউ মনে কষ্ট পাবেন না। এইরকম ব্যাপার-স্যাপারে যদি আমি না জানতে পারি। আমি জানি অনেকেই অনেক আশা করেন। হয়তো আ মনে করেন যে আমি সব অ্যান্সার গুলা দিতে পারবো। বাট আমি সবসময় পারি না। এটা একটা ব্যর্থতা। সো কেউ কিছু মনে নিবেন না এই কারণে। তো সবাই ভালো থাকেন। নেক্সট ভাবে কথা কথা হবে। আজকে এই পর্যন্তই।